আমরা আজকে পড়ব বার্নৌলির নীতি। তার জন্য আমরা প্রথমে প্রবাহিত তরল, যে তরলটা প্রবাহিত হচ্ছে সেই তরলের ক প্রকারের শক্তি আছে সেটা দেখবো, এবং সেই শক্তিগুলোর কি কি এবং সেই শক্তিগুলোর রাশিমালা আগে নির্ণয় করব। দেন আমরা যাব বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলির নীতিতে। হচ্ছি প্রবাহমান প্রবাহমান প্রবাহীর শক্তি। প্রবাহমান প্রবাহী মানে প্রবাহমান তরল বা গ্যাসীয় পদার্থ, তার শক্তি। প্রবাহমান প্রবাহীর তিন প্রকার শক্তি আছে। নাম্বার ওয়ান, গতি শক্তি। নাম্বার টু, স্থিতি শক্তি। নাম্বার থ্রি, চাপ শক্তি। প্রবাহমান প্রবাহের এই তিন প্রকার শক্তি আছে। তো আমরা প্রথমে পড়ব গতি শক্তি। যার ইংরাজি নাম কাইনেটিক এনার্জি। ওকে, তো আমরা জানি যে কোনো বস্তু তার গতির জন্যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতিশক্তি বলে। এটা আমরা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে পড়েছি। আচ্ছা, প্রবাহীর আয়তন ভি, ভর এম, ঘনত্ব রো এবং গতিবেগ ভি হলে, ঠিক আছে, প্রথমটা ক্যাপিটাল ভি আর পরের এই যে ভিটা, এই ভিটা স্মল ভি, ঠিক আছে, ভি হলে ওই প্রবাহীর গতিশক্তি কত হবে না, সেটাকে আমরা ই কে দিয়ে লিখি। যেহেতু পোটেনশিয়াল এনার্জি, সেই জন্য তাকে ই কে দিয়ে লেখা হয়। ই কে দ্যাটস ইকুয়াল টু 1/2 হাফ এম ভি স্কোয়ার। এটা ছিল আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের ফর্মুলা, যেটা হলো গতিশক্তির রাশিমালা আমরা বের করেছিলাম। সুতরাং প্রবাহীর একক আয়তনে গতিশক্তি, মানে আমরা এটা ভি আয়তনে গতিশক্তি পেয়েছি, তাহলে একক আয়তনে গতিশক্তি কী হবে? এই শক্তিটাকে হাফ এম ভি স্কোয়ার, এই ভি কিন্তু ছোট হাতের ভি মানে বেগের ভি, ঠিক আছে, বাই ক্যাপিটাল ভি দিয়ে ভাগ। তো সেটা কত হবে? হাফ স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি স্কোয়ার, মানে বেগের ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে হাফ এম বাই ভি, ভর বাই আয়তন, সেটা কত হয়? রো, হাফ রো ভি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা পেলাম একক আয়তনে গতিশক্তি। আর একটা জিনিস আমি এখানে বের করে দিচ্ছি, যে একক ভরে গতিশক্তি। একক ভরে গতিশক্তি, আমরা যে শক্তিটা পেয়েছি হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মানে স্মল ভি স্কোয়ার। এই গতিশক্তিটা হচ্ছে এম ভরের জন্যে, তাহলে একক ভরে বলতে তাকে এম দিয়ে ভাগ, তাহলে আমরা কত? হাফ ভি স্কোয়ার পাবো একক ভরে গতিশক্তি। এই হলো একক আয়তনে গতিশক্তি এবং একক ভরে গতিশক্তির রাশিমালা। ওকে, এর মধ্যে আমাদের একক আয়তনে গতিশক্তিটাই কিন্তু মেনলি কাজে লাগবে। আমি নেক্সট পেজে যাচ্ছি, পেজ চেঞ্জ করছি। নেক্সট পেজে গিয়ে আমরা পড়বো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। ওকে,
চেঞ্জ করলাম। তো স্থিতিশক্তি যার ইংরেজি নাম পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এম ভর সম্পন্ন প্রবাহী অনুভূমিক তল থেকে এইচ উচ্চতায় অবস্থান করলে ওই প্রবাহীর স্থিতিশক্তি কত হয় না mgh। এটা আমরা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে পেয়েছি। ওকে, তাহলে অতএব প্রবাহীর একক আয়তনে স্থিতিশক্তি কত? একক আয়তনে স্থিতি শক্তি সেটা কি হবে? mgh বাই ভি। তাহলে আবারও সেই m বাই ভি ইন্টু gh, m বাই ভি মানে রো gh। ঠিক আছে, এটা হলো একক আয়তনে স্থিতিশক্তি। আর একক ভরে স্থিতিশক্তি কত? একক ভরে স্থিতিশক্তি সেটা হচ্ছে mgh বাই ভর m, সেটাকে করলে হয় gh। এটা হলো একক ভরে স্থিতিশক্তি। এরপরে আমরা পড়ছি চাপ শক্তি। নেক্সট হেডিং চাপ শক্তি, যার ইংরেজি নাম প্রেসার এনার্জি। প্রেসার এনার্জি। ওকে, কোনো তরল, আমরা স্থিতিশক্তির সংজ্ঞা জানি, গতিশক্তির সংজ্ঞা জানি, যে কোনো স্থিতিশক্তির যদি নর্মাল সংজ্ঞা বলি বা তরলের ক্ষেত্রেও সংজ্ঞা বলি, যে কোনো তরল বা গ্যাস স্থিতিশক্তি হচ্ছে তার অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় তার কি না স্থিতিশক্তি। আর গতিশক্তি হচ্ছে তার গতিবেগের জন্য কার্য করার যে ক্ষমতা অর্জন করে তাকে বলা হয় তার গতিশক্তি। আর চাপ শক্তি কাকে বলে সেটা আমরা সেভাবে জানি না, তো সেটা এবার আগে জেনে নেওয়া যাক। যে কোনো তরল তার নিজস্ব চাপের জন্যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই তরলের কি বলে না চাপ শক্তি বলে। ওকে, তো এই চাপ শক্তির রাশিমালাটা আমাদেরকে একক আয়তনে চাপ শক্তি এবং একক ভরে চাপ শক্তির রাশিমালাটা আমাদেরকে বের করতে হবে। তো দেখা যাক কিভাবে আমরা বের করতে পারি। প্রবাহমান তরলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আমরা ধরছি। ওই প্রস্থচ্ছেদের ওপর ক্রিয়াশীল
চাপ ধরছি আমরা পি, এবং তরলের বেগ আমরা ধরছি স্মল ভি বলে ক্যাপিটাল এ প্রস্থচ্ছেদে প্রযুক্ত বল কত হয়? বল সমান সমান চাপ গুণ ক্ষেত্রবল, মানে এফ এ। ওকে, যেহেতু আমি পেজ চেঞ্জ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি, গিয়ে আমরা এবার তরলের দ্বারা কৃতকার্য বের করবো। কৃতকার্যটাই তোর ভিতরে শক্তি হিসাবে পরিচিত সঞ্চয় থাকবে। তাই পেজ চেঞ্জ করলাম। যেহেতু তরলের বেগ ভি, সমান সমান বেগ মানে কি? একক সময় তরল দ্বারা অতিক্রান্ত দূরত্ব। একক সময়ে তরল দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো একক সময় তরল দ্বারা অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা ভি বলছি। বল একটু আগে পেয়েছি পিএ, তাহলে বল ইন্টু সরণ, সেটা কি হয়? কৃতকার্য। তাহলে আমরা এখান থেকে কৃতকার্যের রাশিমালা বের করতে পারবো। তাহলে অতএব প্রতি সেকেন্ডে তরল দ্বারা কৃতকার্য কত হবে? পি এ হচ্ছে বল ইন্টু সরণ ভি, পি এ ইন্টু ভি হচ্ছে প্রতি সেকেন্ডে কৃতকার্য। আবার এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন, আমরা লাস্ট ক্লাসে যখন ধারাবাহিকতার সমীকরণ পড়েছি তখন দেখেছি যে ক্ষেত্রফলের সঙ্গে বেগটা গুণ করলে প্রতি সেকেন্ডে এই ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের আয়তনকে বোঝায়। তাহলে অতএব এভি আয়তনের তরলে এই প্রক্রিয়ায় সঞ্চিত শক্তি, তার মানে কি? সেটাই চাপ শক্তি। সেটা কি হবে? সেটা হচ্ছে এই উপরে যে কৃতকার্যটা, সেই কৃতকার্যটার ভিতরে শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। সেটা কত? পি এ ভি। এটা হলো ভিতরে সঞ্চিত শক্তি, যা চাপ শক্তি নামে পরিচিত। ওকে, তো তাহলে অতএব একক আয়তনে তরলের চাপ শক্তি কি হয়? উপরে চাপ শক্তি পি এ ভি, নিচে আয়তন সেটা কি? এ ভি, কেটে গিয়ে চলে আসলো পি। ওকে, একক ভরে চাপ শক্তি, কত? পি এ ভি
বাই এম, এটা হলো একক ভরে চাপ শক্তি। আচ্ছা, এম মানে হচ্ছে, এম মানে কি? ভর। ভর সমান সমান আয়তন গুণ ঘনত্ব। আয়তন কত? আয়তন হচ্ছে এ ভি। ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে রো। তাহলে কত আসলো? এ ভি রো। তাহলে আমরা এখানে বসাতে পারি পি এ ভি বাই এ ভি রো। এ ভি কেটে গেল, পি বাই রো হচ্ছে একক ভরে চাপ শক্তি। ওকে, তো আমি এবার পেজ চেঞ্জ করব। এবার আমরা যাব বার্নৌলির উপপাদ্যে। বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলির নীতি বা বার্নৌলিস থিওরেম ইংরেজিতে এটা বলে, সেটা আমাদেরকে কি বলছে সেটা আমরা এবার দেখব। ওকে, চেঞ্জ করলাম পেজ। হেডিং বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলির নীতি। আচ্ছা, কি বলছে না, আদর্শ তরলের ধারারেখা প্রবাহের ক্ষেত্রে ধারারেখা প্রবাহের ক্ষেত্রে প্রবাহরেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে বা ওই আমরা একক আয়তনের শক্তিগুলো বের করেছি, কেউ চাইলে একক ভরেও বের করতে পারে। একক ভরে তরলের গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি, তরলের স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি, এই তিনটে শক্তি, যে তিনটে শক্তি আমরা একটু আগে পড়লাম, এই সমষ্টি যোগফল সমষ্টি ধ্রুবক। ওকে, তাহলে কি বলছে না, তরলটাকে আদর্শ হতে হবে, তরলের ধারারেখা প্রবাহ হতে হবে। সেই প্রবাহের ক্ষেত্রে প্রবাহরেখার মানে ধারারেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে যদি আমরা তরলের গতিশক্তি বের করি বা স্থিতিশক্তি বের করি বা চাপ শক্তি, তিনটেই বের করতে হবে, স্থিতিশক্তি, গতিশক্তি, চাপ শক্তি বের করতে হবে একক আয়তনে কিংবা একক ভরে। কি করে বের করে সেগুলো আমরা দেখলাম। এবার এদের যোগফল, এই যোগফলটা হবে সবসময় ধ্রুবক। ওকে, তো দেখা যাক এটা গাণিতিক রূপ কেমন। তো হেডিং করছি গাণিতিক রূপ। ওকে, তো ধরি অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি প্রবাহ নলের মধ্য দিয়ে শান্ত প্রবাহে গতিশীল কোনো তরলের দুটি লম্ব ছেদ এ এবং বি তে তরলের
চাপ যথাক্রমে P1 এবং P2 এবং তরলের বেগ যথাক্রমে V1 এবং V2। ওকে, আর দুটো জিনিস ধরবো। এই জায়গাটার উচ্চতা, যেটা আমরা আগের দিন ওই ল্যাবে গিয়ে একটা ছবি দেখেছিলাম, যে বেগ, চাপ এবং উচ্চতাগুলো নির্দেশ করছিল। আজকেও আমরা ল্যাবে যাব এগুলো পড়ার পরে, এবং সেখান থেকেও এই বার্নৌলির উপপাদ্যটাকে বোঝার চেষ্টা করব। ওকে, তো আমরা এরপরে ধরছি নির্দেশ তল সাপেক্ষে বা অনুভূমিক তল সাপেক্ষে এ এবং বি এর উচ্চতা যথাক্রমে H1 এবং H2। ঠিক আছে, H1 এবং H2 হলে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী কি হবে না, আমি যদি আগে একটু ছবিটা আঁকি, যে ধর এরকম কোন একটা অসম প্রস্থচ্ছেদের পাইপ রয়েছে, যে পাইপটার একটা পাশ মোটা একটা পাশ সরু। এই ছেদটার নাম হচ্ছে এ ছেদ, এই ছেদটার নাম হচ্ছে বি ছেদ। এই ছেদে চাপ হচ্ছে P1, এই ছেদে চাপ হচ্ছে P2। এখানে বেগ হচ্ছে V1, এখানে বেগ হচ্ছে V2। এবার এরা তো একই অনুভূমিক রেখায় হয়ে গেছে, বাট এটা একই অনুভূমিক রেখায় থাকবে না, এটা একটু উপর নিচে থাকবে। ঠিক আছে, তো আমি এটাকে এরকম করে আঁকছি, যে ঠিক আছে, একটু হাইট কম বেশি করে দিলাম। তো সেক্ষেত্রে কোনো একটা অনুভূমিক রেখা, ধর এটা একটা অনুভূমিক রেখা, এই অনুভূমিক রেখা থেকে এর প্রথমটার হাইট, এই হাইটটা হচ্ছে H1 আর এই হাইটটা হচ্ছে H2। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি, এই হাইটটা H1, এই হাইটটা H2, এগুলো আমরা ধরলাম। ওকে, তাহলে এবার বার্নৌলির নীতি কি বলছে? বার্নৌলির নীতি বলছে যে এদের ক্ষেত্রে চাপ, গতিশক্তি, চাপ শক্তি এবং স্থিতিশক্তি, এদের তিনজনের সমষ্টি ধ্রুবক। তা আমি প্রথমে এ বিন্দুতে এই তিনজনের সমষ্টি বের করি। এ বিন্দুতে গতিশক্তি কত? হাফ রো V1 স্কোয়ার। এ বিন্দুতে স্থিতিশক্তি কত? রো GH1। এ বিন্দুতে চাপ শক্তি কত? P1। আমি কিন্তু সব একক ভরে নিচ্ছি, একক আয়তনে এ বিন্দুতে গতিশক্তি হাফ রো V1 স্কোয়ার, একক আয়তনে এ বিন্দুতে চাপ শক্তি রো GH1, একক আয়তনে এ বিন্দুতে, এটা হলো স্থিতি শক্তি, আর চাপ শক্তি P1। ঠিক একই রকমভাবে একক আয়তনে বি বিন্দুতে প্রথমে গতিশক্তি হাফ রো V2 স্কোয়ার, একক আয়তনে বি বিন্দুতে স্থিতিশক্তি রো GH2, একক আয়তনে বি বিন্দুতে চাপ শক্তি P2। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? অতএব হাফ রো V স্কোয়ার প্লাস রো GH প্লাস P, এটা সমান সমান ধ্রুবক। এটা হলো বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ, যখন এটাকে আমরা একক আয়তনের শক্তিটাকে ক্যালকুলেট করছি। একক আয়তনের ক্ষেত্রে আমি বলেছি যে বার্নৌলির উপপাদ্য যেমন একক আয়তনে করা যায়, তেমন একক ভরেও করা যায়। আমি একক ভরটাও দেখাচ্ছি, যে একক ভরেও ওটা ক্যালকুলেট করা যায়। ওকে, তো আমি পেজ চেঞ্জ করছি,
নেক্সট পেজে গিয়ে আমরা একক ভরে করব। ওকে, পেজ চেঞ্জ করলাম। তাহলে এবারে আমরা একক ভরে দেখব। তাহলে একক ভরে এ বিন্দুতে স্ত্রীশক্তি কত ছিল? এ বিন্দুতে স্ত্রীশক্তি ছিল P1/ρ, না এটা স্ত্রীশক্তি না, এটা চাপ শক্তি। স্থিতিশক্তি ছিল GH1 এবং গতিশক্তি ছিল ½V1²। এটা ছিল এ বিন্দুতে একক ভরে কি কি না, একক ভরে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি। ঠিক একই রকমভাবে বি বিন্দুতে P2/ρ GH2 ½V2²। এটা হলো বি বিন্দুতে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, এটা একক ভরের ক্ষেত্রে আমরা বলতে পারি P/ρ প্লাস GH প্লাস ½ V², সেটা সমান সমান ধ্রুবক। এটাকে আমি 2 নম্বর নাম দিতে পারি, এটা হলো একক ভরের ক্ষেত্রে। ওকে, তাহলে এবার যদি কোন ওই প্রবাহীটার হাইটটা উপর নিচে ছিল, এক পাশের হাইট একটু বেশি ছিল, এক পাশের হাইট একটু কম ছিল, সেই জন্য আমাদের এই স্থিতিশক্তির ফ্যাক্টটা আসছিল। বাট যদি দুটো হাইটই সেম হয়, কোনো দিকে হাইট বেশি কম না থাকে, মানে অনুভূমিক তলের সঙ্গেই থাকে, তাহলে কিন্তু এই যে পার্টটা, এই যে GH বা স্থিতিশক্তির জন্য যে পার্টটা, এটা আগেরটা এসেছিল আয়তনের, একক আয়তনের শক্তির ক্ষেত্রে কি এসেছিল? একক আয়তনের শক্তির ক্ষেত্রে এসেছিল ½ρV² প্লাস ρGH প্লাস P। এই স্থিতিশক্তির পার্টগুলো কিন্তু বাদ চলে যাবে। ঠিক আছে, তো আমরা মেনলি কথা বলবো কিন্তু একক আয়তনটাকে নিয়ে, একক ভরটাকে নিয়ে বেশি আমরা কথা বলবো না। ঠিক আছে, তো তরল প্রবাহ অনুভূমিক তল বরাবর, অনুভূমিক তল বরাবর হলে H ধ্রুবক হয়, H ধ্রুবক হয়। এবং সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণ থেকে কি লেখা যায়? অতএব 1/2ρV², এই পার্টটা চলে যাবে, প্লাস P সমান সমান ধ্রুবক। এটা অনুভূমিক তলের ক্ষেত্রে বার্নৌলির নীতির গাণিতিক রূপ। ওকে, এবং এরপরে আমরা যে সমীকরণটা পেলাম, আর একটা জিনিস দেখ, যে 1/2ρV² প্লাস ρGH প্লাস P, এই যে সমান সমান ধ্রুবক পেয়েছি, এই সমীকরণটাকে যদি আমরা জি দিয়ে, প্রত্যেকটা পদকে জি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? প্রত্যেকটা পদকে যদি আমরা জি দিয়ে ভাগ করি, প্রত্যেকটা পদকে জি দিয়ে ভাগ না করে রো জি দিয়ে ভাগ করছি, তাহলে আমরা পাচ্ছি 1/2, রো কেটে গেল, V²/G, এখানে রোজি কেটে যাবে, H প্লাস এখানে রোজি দিয়ে ভাগ হবে P/ρG সমান সমান রোজি ধ্রুবক। তাহলে এটা পাচ্ছি। এটাও কিন্তু বার্নৌলির সূত্রের একটা গাণিতিক রূপ। এটাকেই মেনলি, এটি বার্নৌলির নীতি বা উপপাদ্য বা সূত্র, নীতির গাণিতিক রূপ। এবং এই গাণিতিক রূপে এই এইচটাকে বলা হয় উচ্চতা শীর্ষ। ঠিক আছে, দেন এটাকে ইংরেজিতে বলা হয় এলিভেশন হেড। ওকে, এইটাকে বলা হয় বেগ শীর্ষ। ইংরেজি নাম হচ্ছে কাইনেটিক হেড।
এটাকে বলা হয় চাপ শীর্ষ, যার ইংরেজি নাম হচ্ছে প্রেসার হেড। ওকে, তাহলে বার্নৌলির উপপাদ্যের থেকে আমরা কি পাচ্ছি? বার্নৌলির উপপাদ্য থেকে বলতে পারছি বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ এদের সমষ্টি কিন্তু কি হবে না ধ্রুবক হবে। এটাই বার্নৌলির উপপাদ্য আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা বার্নৌলির উপপাদ্য প্রমাণ করলাম এবং সেখান থেকে এই জিনিসগুলো বুঝলাম। এবার দেখ, এখান থেকে আমরা একটা জিনিস আলোচনা করতে পারি। আমি নেক্সট পেয়ে যাচ্ছি। তো গতিশক্তি বা চাপ শক্তির মধ্যে আমরা মেনলি যখন অনুভূমিক তলে তখন আমরা কি পেয়েছি? তখন আমরা পেয়েছি 1/2 ρ ভি স্কোয়ার প্লাস পি দ্যাটস ইকুয়াল টু ধ্রুবক। অনুভূমিক তলের ক্ষেত্রে বার্নৌলির সূত্রটাকে দেখতে এরকম হয়। তাহলে এখানে গতিশক্তি আর চাপ শক্তি আছে, তো এদের মধ্যে যদি কোনো একটা কমে যায়, ঠিক আছে, গতিশক্তি বা চাপ শক্তির মধ্যে যে কোনো একটির মান বাড়লে বা কমলে, ধ্রুবকটির মান অপরিবর্তিত রাখার জন্য অপরটির মান কি হবে না, অপরটির মান যথাক্রমে বাড়বে বা কমবে। ওকে, তোর মানেটা কি? ধর 2+5, আমি একটু অন্য সংখ্যা নিই, ধর 5+7 সমান সমান কত হয়? 12। এই 12টা ধর ধ্রুবক, এটাই কিন্তু বোঝার জায়গা। এখান থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আমাদেরকে উত্তর দিতে হবে। এবার যদি এই 5টা কমে 4 হয়ে যায় বা 3 হয়ে যায়, তাহলে এখানে 12 রাখতে গেলে এটাকে কিন্তু বাড়তে হবে, এটাকে বেড়ে কিন্তু 9 হতে হবে। 12টা কিন্তু ফিক্সড। তাহলে 5 যদি কমে যায় 7 কিন্তু বেড়ে যাবে, বেড়ে 9 হবে। ঠিক উল্টো রকম ভাবে 7 যদি কমে 5 হয়ে যায়, তাহলে বা 7 যদি কমে 4 হয়ে যায়, তাহলে 5 কিন্তু বেড়ে যাবে, বেড়ে কিন্তু 8 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দুটো সংখ্যার যোগফল যদি ধ্রুবক থাকে, একটা যদি কমে যায় তাহলে আরেকটাকে কিন্তু ধ্রুবক রাখার জন্য বাড়তে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম চাপ শক্তি এবং গতিশক্তির সমষ্টি ধ্রুবক, একটা কমলে বা বাড়লে অন্যটাকে বাড়তে হবে বা কমতে হবে। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারবো? ফলে যে কোনো বিন্দুতে চাপ বৃদ্ধি পেলে সেই বিন্দুতে চাপ বৃদ্ধি পেলে মানে কি? চাপ শক্তি বেড়ে গেল, তাহলে চাপ বৃদ্ধি পেলে কি হবে? গতিবেগ হ্রাস পাবে। সেই বিন্দুতে প্রবাহীর বেগ হ্রাস পাবে। ওকে, অপরপক্ষে চাপ হ্রাস পেলে বেগ বৃদ্ধি পাবে।
ওকে, তাহলে এটা কিন্তু আমরা বার্নৌলির উপপাদ্য থেকে দেখতে পাচ্ছি। তো আমরা আর একটা জিনিস বলতে পারি যে আমরা বার্নৌলির উপপাদ্যের জেনারেল যেটা, সেটা থেকে কি পেয়েছি না চাপ শীর্ষ, চাপ শীর্ষ, বেগ শীর্ষ এবং উচ্চতা শীর্ষ, এই তিনটের যোগফল ধ্রুবক। তাহলে এখানেও একই গল্প বলা যায় যে যদি কোনো একজন কমে যায় তাহলে বাকি দুজন কিন্তু বৃদ্ধি পাবে, এমনভাবে বৃদ্ধি পাবে না যাতে তিনজনের সমষ্টি ধ্রুবক থাকে। ওকে, আশা করি বোঝা গেল। এবার আমরা ল্যাবে যাব, ল্যাবে গিয়ে এই টোটাল বিষয়টাকে দেখব। ওকে, তো এক সেকেন্ড আমি ল্যাবটাকে একটু সেট করে নিই। ওকে, তাহলে আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখ, অন করে দিই। এবার দেখ, প্রথমে আমরা এইচটাকে এটাকে অনুভূমিক নল বানিয়ে নিই। দেখ, দুটো হাইটই 3, ঠিক আছে, অনুভূমিক নল বানিয়ে নিয়েছি। মানে এই দুটো হাইটের মধ্যে কিন্তু পার্থক্য নেই, এটা এটা একটু পার্থক্য আছে। এই 3, দুটো হাইটই 3, এটার H1ও 3, এটার H2ও 3, যেটা আমরা একটু আগে H1 H2 ধরে এসেছি। তাহলে এই ক্ষেত্রে বার্নৌলির উপপাদ্যটা অনুভূমিক তলের ক্ষেত্রে খাটবে। ওকে, খাটলো। এবার এক্ষেত্রে আমাদের বার্নৌলির উপপাদ্য কি বলছে, যদি চাপ বৃদ্ধি করা যায়, চাপ বৃদ্ধি করা যায়, এক সেকেন্ড, এই হলো চাপ, এই হলো চাপ, ঠিক আছে, এই যে চাপ, প্রেশার, এই P1 প্রেশারটা কোথায় আছে, এই জায়গাটায় থাকে। প্রেশারটা এখানে কত আছে দেখ, 6-এর পরে 2, 4, 5টা শূন্য। আর এইখানে প্রেশার কত শো করছে অলরেডি, 53250 পাস্কেল। ওকে, তাহলে যদি এই প্রেশার বৃদ্ধি করা যায় তাহলে কি হবে, এখানকার বেগ কমে যাবে অটোমেটিক্যালি। ওকে, তো আমি রান করাচ্ছি। তাহলে দেখ প্রবাহী যাচ্ছে। তাহলে এবার আমি প্রেশার যদি বাড়িয়ে দিই, ও দেখ ওদিকে প্রেশার বাড়তে শুরু করেছে, এদিকে প্রেশার বাড়াচ্ছি যত, ওদিকে প্রেশার দেখ বাড়ছে এবং ওদিকে তরলটা কিন্তু জড়ে যাচ্ছে। ওকে, ঠিক একই রকম ভাবে আমি যদি এই ব্যাসার্ধটাকে হেরফের করি, দেখ ব্যাসার্ধ কমিয়ে দিচ্ছি, ওই বেগ, এটা তো ব্যাসার্ধ না, বেগ বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি। ওদিকেও দেখ বেগ বেড়ে গেছে বা কমে গেছে। এদিকে বেগ যখন 4.1 মিটার পার সেকেন্ড, এদিকে বেগ দেখ 16.4 মিটার পার সেকেন্ড। কি জোরে তরল যাচ্ছে দেখ। এদিকে বেগটা একটু কমিয়ে দিই, দেখ ওদিকেও কমে যাচ্ছে। এই যে বেগ কমাচ্ছি 3, 2, ওদিকে দেখ বেগ 10, 9 এরকম চলে আসছে। ঠিক একই রকম ভাবে তাহলে এটা তো বেগ শীর্ষ, এটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারছি কি, বেগ শীর্ষকে কন্ট্রোল করতে পারছি। এটা দিয়ে আমি কন্ট্রোল করতে পারছি কি, চাপ শীর্ষকে আমি কন্ট্রোল করতে পারছি। আর এটাকে দিয়ে আমি কন্ট্রোল করতে পারছি কি, উচ্চতা শীর্ষকে কন্ট্রোল করতে পারছি। আমি উচ্চতা শীর্ষকে আলাদা আলাদা করে নিতে পারছি এখানে। ওকে, তাহলে এরকমভাবে বিভিন্ন রকমভাবে আমরা যদি কন্ট্রোল করি, আমরা যে দুটো সেকশন নিয়েছি, একটা এ একটা বি, সেই দুটো সেকশনের যে কোনো রকমভাবেই আমরা যদি নিই, তাহলে সেই পয়েন্টে চাপ শীর্ষ, বেগ শীর্ষ এবং উচ্চতা শীর্ষ কিন্তু ফিক্সড। কি ফিক্সড মানে ধ্রুবক। এই তোরা ডান দিকে যে ছোট সেকশনটা দেখতে পাচ্ছিস, ছেদটা দেখতে পাচ্ছিস, সেই ছেদের মধ্য দিয়ে যে তরলটা যাচ্ছে, ওই ছেদে একক আয়তনে চাপ শীর্ষ, বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, তুই বেগের মান দেখতে পাচ্ছিস ডান দিকেরটা 8.8 মিটার পার সেকেন্ড, তুই চাপের মান দেখতে পাচ্ছিস 720070 পাস্কেল, তুই উচ্চতার মান দেখতে পাচ্ছিস 3 মিটার। তাহলে তুই এখান থেকে চাপ শীর্ষ, বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ বের করতে পারবি, যদি কিনা তোকে ঘনত্বটা দিয়ে দেওয়া হয়, সেইটা বের করে যোগ করলি। এবং তুই বাঁ দিকে যে সেকশনটা রয়েছে, বড় মতো একটা ছেদ রয়েছে, সেখানে তুই উচ্চতা দেখতে পাচ্ছিস 3.65 মিটার, তুই
এখানে এই যে বেগটা কিন্তু এখানে রয়েছে, এই যে বেগ টু, যেটাকে আমি এখানে এরকম করে বাড়াতে পারি বা কমাতে পারি। তো এখন ধর বেগ 2.2 মিটার পার সেকেন্ড, এবং চাপটা এখানে শো করছে এই যে 7.5 চারটে জিরো পাস্কেল। তো এখান থেকেও কিন্তু তুই যদি তরলের ঘনত্ব, এবং এখানে তরলের ঘনত্বটা প্রোভাইড করা আছে, একটুখানি যদি উপরে ওঠায় দেখতে পাবি এই যে 1000 কেজি পার মিটার কিউব। রো ফ্লুইডের ঘনত্বটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঘনত্ব যদি প্রোভাইড করে দেওয়া হয় তাহলে কিন্তু তুই এখানেও কী বের করতে পারবি না, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ, বেগ শীর্ষ বের করতে পারবি। এবং এদের তিনজনকে যদি তুই যোগ করিস তাহলে তুই দেখবি যে এই যোগফল কিন্তু ধ্রুবক, দুটো যোগফলই কিন্তু ধ্রুবক, এবং এটা যে কোনো জায়গায় করলেই কিন্তু ধ্রুবক হবে। ওকে, আশা করি বোঝা গেল। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে বলিস। নেক্সট আমরা যেটা এবার আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। তো আমরা আমাদের লেখা জায়গায় ফিরি। ওকে, এবার আমরা পড়ব, তাহলে আমি পেজটা চেঞ্জ করছি, বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। বা বার্নৌলির নীতির প্রয়োগ। তো নাম্বার 1, কোনো নলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হচ্ছে, কতটা তরল প্রবাহিত হচ্ছে তা মাপার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে ভেঞ্চুরি মিটার। জন্য ভেঞ্চুরি মিটার যন্ত্র ব্যবহৃত হয়। ওকে, এই যন্ত্র কিন্তু এটা তোরা ক্লাস 11 উঠে পড়বি যে ভেঞ্চুরি মিটার দেখতে কেমন, ভেঞ্চুরি মিটার কীভাবে কাজ করে, এবং এটা মেনলি কিন্তু এই বার্নৌলির নীতির উপরে বেস করেই কাজ করে। এই যন্ত্রের ক্রিয়া বার্নৌলির নীতির উপর প্রতিষ্ঠিত। বার্নৌলির নীতির উপর প্রতিষ্ঠিত। নাম্বার টু, কোনো নলে তরল প্রবাহের হার মাপার জন্য পিটোট নল, ঠিক আছে, পিটোট নল ব্যাপারটাও তোরা ক্লাস 11 ওটা পড়বি যে এই পিটোট নলের সাহায্যে কোনো নলের মধ্যে দিয়ে কতটা জোরে তরল যাচ্ছে, বা তরল প্রবাহের হার, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, সেই তরল প্রবাহের হার মাপা যায়। পিটোট নল ব্যবহৃত হয়। বার্নৌলির নীতির ওপর ভিত্তি করেই এই যন্ত্রটি তৈরি হয়েছে। ওকে, এরপরে
এরপরে যে এই দুটো এক্সাম্পল আমি তো বলেই দিলাম, তোদের ক্লাস 11-এ উঠে তোরা এগুলো নিয়ে আলোচনা পাবি। এরপরে যেটা বলবো সেটা সবাই আমরা মেনলি দেখেছি, আমরা যে পারফিউমের বোতলগুলো ইউজ করি সেই পারফিউমের বোতলের মাথায় যে ছোটো মতো যন্ত্রটা অ্যাটাচ করা থাকে, যেটার পরে চাপ দিলে পারফিউমটা বেরিয়ে আসে, এরকম জিনিস কিন্তু অনেক জায়গায় আমরা ব্যবহার করি। আমরা জল স্প্রে করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করি, প্রচুর জায়গায় কিন্তু এগুলো ব্যবহার হয়। তো সেই এগুলোকে বলা হয় স্ফেয়ার। ওই যন্ত্রটার নাম হচ্ছে স্ফেয়ার বা অ্যাটোমাইজার। এই স্ফেয়ার বা অ্যাটোমাইজার যন্ত্রেও কিন্তু বার্নৌলির নীতি ব্যবহার করা হয়। ওকে, তো জল বা কীটনাশক বা সুগন্ধি প্রভৃতি ছড়িয়ে দেওয়ার কাজে যে স্প্রেয়ার বা অ্যাটোমাইজার ব্যবহার করা হয় তার ক্রিয়াও বার্নৌলি নীতির উপর নির্ভর করে বার্নৌলির নীতির ওপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমরা বার্নৌলি নীতি কী কাজে ব্যবহার হয় বা বার্নৌলি নীতির প্রয়োগ সেগুলো কিন্তু আমরা দেখলাম। এবার আমরা কিছু ঘটনা দেখব যে ঘটনাগুলো বার্নৌলির নীতির উপর ভিত্তি করে চলে। আর একটা কথা বলি, আমাদের যে এরোপ্লেন ওড়ে এটাও কিন্তু বার্নৌলি নীতির উপরে ভিত্তি করেই ওড়ে। ঠিক আছে, এবং এটার একটা ব্যাখ্যা তোরা পাবি যে এটা একটা এক্সপেরিমেন্ট করা যায়, বাট মানে তোরা যেন আবার করতে যাস না, খুব সাবধানে করতে হয়। যে গতিশীল ট্রেন, রানিং ট্রেন, সেই রানিং ট্রেনে যদি কখনো দরজার ধারে দাঁড়িয়ে হাতটাকে হালকা করে একটু বাইরে বের করিস এবং হাতটাকে প্রসারিত না, মানে হাতটাকে ট্রেনের সঙ্গে সমান্তরালে রাখতে হবে, হালকা করে একটুখানি বার করলেই হয়ে যাবে। তো ট্রেনের সামনে থেকে হাওয়া তো পিছনের দিকে আসছে, তো এখানে একটা বেগ শীর্ষ কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে কি হবে, এই হাওয়াটা যখন তোর হাতের উপর দিয়ে যাবে, তাহলে এইখানে কি বেগ শীর্ষ বেশি হলে উচ্চতা শীর্ষ কি হবে, কমে যাবে। তাহলে যখন তোর হাতের উপর দিয়ে হাওয়াটা যাবে, একটা উচ্চ বেগে যাবে, তখন তোর হাতের উচ্চতা শীর্ষ কমে যাবে। এই উচ্চতা শীর্ষ বেগ শীর্ষ যেহেতু বেশি, তাহলে উচ্চতা শীর্ষ কমে গেলে কি হবে, হাতটা উপরের দিকে উঠে যাবে। বা আরেকটাভাবে ব্যাখ্যা করা যায় যে এটা এইভাবে না বলে, যে তুই হাতটাকে এখানে রেখেছিস, তুই এখানে উচ্চতা শীর্ষের ফ্যাক্টটা আমি আনতে চাইছি না এই কারণেই, কারণ আমরা জানি অনুভূমিক তলে যদি বার্নৌলির উপপাদ্য কাজে লাগানো হয় তাহলে সেখানে কিন্তু উচ্চতা শীর্ষটা থাকে না, বেগ শীর্ষ আর চাপ শীর্ষটা থাকে। তো তোর হাতের নিচে দিয়ে যখন হাওয়া যাচ্ছে তখন এখানে কিন্তু কি হবে না, এখানে তোর চাপ শীর্ষ, মানে এই হাওয়াটা প্রচণ্ড হাওয়া যাওয়ার জন্যে এখানে যেমন বেগ শীর্ষ বেশি হবে, তেমন কিন্তু এখানে মানে একটা উচ্চ বেগ আমরা যেমন পাবো, তেমন এখানে কিন্তু চাপ শীর্ষ কমে যাবে, এখানে কিন্তু চাপ থাকবে না, চাপ শীর্ষ কমে যাবে। চাপ শীর্ষ কমে গেলে কি হয়, উচ্চতা শীর্ষ একটা কমে গেলে তার একটাকে বাড়তে হবে, আমরা একটু আগে দেখলাম, উচ্চতা শীর্ষ বেড়ে যাবে।
তো উচ্চতা শীর্ষ বেড়ে গেলে কি হবে, এই হাতটা দেখবে আস্তে আস্তে উপরে উঠে যাবে। তাই ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে যদি তোরা হালকা করে আবার হাত থেকে প্রসারিত করে এমন লম্বা করে দিস যেন পোস্টারে গিয়ে বাড়ি লাগে, ঠিক আছে, সেটা যেন করতে যাস না, ওই জন্যই আমি বলতে চাইছি না। তো যাই হোক, এটাকে যদি হাতটাকে যদি হালকা বার করা যায়, যে যত হাতের তলা থেকে হাওয়াটা যাবে, এবং অনুভূমিক রাখতে হবে কিন্তু, মানে ট্রেনের সমান্তরালে রাখতে হবে, ঠিক আছে, চওড়া হবে না, মানে চওড়া হবে রাখতে হবে, প্যারালাল ট্রেনের সমান্তরালে রাখতে হবে, লম্বা হবে না, ঠিক আছে। রাখলে দেখবি হাতের নিচে থেকে যখন হাওয়া যাবে তখন হাতটা দেখবি আস্তে 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 উপরে উঠে যাচ্ছে। এবং এই ঘটনাটাই কিন্তু এর উপরে বেস করেই কিন্তু এরোপ্লেনের কার্যনীতি তৈরি হয়েছে। এরোপ্লেন দেখবি যখন টেক অফ করে বা রানওয়েতে যায়, রানওয়েতে যায়, তখন কি হয়, একটা হাই ভেলোসিটি নিয়ে যায়, ভেলোসিটিটা হাই হয়। এবার হাই ভেলোসিটি নিয়ে যাওয়ার জন্য কি হয়, এরোপ্লেনের যে বডি, সেই বডির নিচে থেকে বাতাস ঢোকে, বাতাস ঢুকে এইখানকার চাপ শীর্ষটাকে কমিয়ে দেয়। যে এখানকার চাপ শীর্ষটা কমিয়ে দেবে, যে এরোপ্লেনের উচ্চতা শীর্ষ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং এরোপ্লেনটা উপরের দিকে উঠতে শুরু করবে। এইভাবেই কিন্তু, এছাড়াও আরও অনেক মানে ফ্যাক্ট অবশ্যই ওখানে কাজ করে, সেটা তো অবশ্যই আছে। বার্নৌলি নীতিও কিন্তু ওখানে কাজ করে, ঠিক আছে। তো আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে গিয়ে আমরা কতগুলো ঘটনা ব্যাখ্যা করব এবং দেখব যে বার্নৌলি নীতি দিয়ে সেগুলোকে ব্যবহার করা যাবে, ঠিক আছে। পেজ চেঞ্জ করলাম। ফার্স্ট, ঝড় হলে অনেক সময় ঘরের চাল উড়ে যায়, অনেক সময় ঘরের চাল উড়ে যায়। ওকে, তো যখন ঝড় হচ্ছে, তো ধর এটা ঘরের চাল বা টিন, দেখবি এই সাইক্লোন বা এই যে সাইক্লোনগুলো বা যে টর্নেডোগুলো আসছিল মাঝখানে, সেটা দেখবি চাল টিন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কেন উড়ে যাবে, তার কারণ আমরা বার্নৌলির উপপাদ্য থেকে ব্যাখ্যা করতে পারি যে যখন ঝড় হচ্ছে তখন এখানে কিন্তু টিনের উপরে বেগ বেশি, বেগ বেশি হলে কি হবে, চাপ কম হবে, চাপ কম হবে। আর টিনের নিচে ঘরের মধ্যে বেগ কিন্তু কম, বেগ কম হলে কি হবে, চাপ বেশি হবে। তাহলে এবার দেখ, এখানে চাপ কম মানে এখানে নিম্নচাপ, এখানে চাপ বেশি মানে এখানে উচ্চচাপ। তাহলে কি হবে, এই উচ্চচাপ এই টিনকে ঠেলা মারবে উপরের দিকে, উচ্চচাপ টিনকে উপরের দিকে ঠেলা মারবে, উপরের দিকে ঠেলা মারলে কি হবে, টিন উপরে উঠে যাবে। উপরে কি হচ্ছে, উপরে তো ঝড় হচ্ছে, বেশি গতিবেগে বায়ু যাচ্ছে, তো বায়ু ওই টিনটাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এই জন্য ঝড় হলে কিন্তু টিন উড়ে যায়। এবং এর সঙ্গে আরও একটা প্রশ্ন একই রকমভাবে বলা যায়, যেটা তোরা দেখেও থেকেছিস বা নিজেদের অভিজ্ঞতাও আছে, যে জোরে হাওয়া দিলে ছাতা উল্টে যায়। ছাতা উল্টে যায়, এটাও কিন্তু একই রকমভাবে ব্যাখ্যা করা যায়। এই ব্যাখ্যাগুলো আগের দিন যেমন বলেছিলাম লিখে পাঠাতে, তেমন কিন্তু এগুলো লিখে পাঠাবি। 3 নম্বর, দ্রুতগামী ট্রেনের, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো, দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। ওকে, আমাদের সবাই বলে যে স্টেশনে যখন ট্রেন আসে বা ট্রেন লাইনের কাছে, ট্রেন লাইন দিয়ে যখন ট্রেন যাচ্ছে, তখন যেন আমরা কাছে না যাই, যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তো দুর্ঘটনা এক হচ্ছে আমার ট্রেনের সাথে ধাক্কা লাগলো, সেটা একটা দুর্ঘটনা, মারাত্মক দুর্ঘটনা। এছাড়াও ট্রেনের সাথে ধাক্কা লাগলো না, আমি ট্রেনের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, তাহলেও কিন্তু আমার বিপদ হতে পারে। কী রকমের বিপদ হতে পারে, যেখান থেকে ট্রেন যাচ্ছে তার আশপাশের অঞ্চল বা তার সাইড জাস্ট পাশেই একটা উচ্চ বেগ রয়েছে, কিন্তু তার মানে বেগ বেশি, বেগ বেশি মানে বেগ শীর্ষ বেশি, বেগ শীর্ষ বেশি মানে
চাপ কম, মানে চাপ শীর্ষ কম। এবার তুই ট্রেনের একদম কাছে এই অবস্থাটা, বাট তার থেকে একটু দূরে, বেগ কম, চাপ বেশি। ওকে, তাহলে এই জায়গাটায় কি হয়ে আছে, এই দূরের জায়গাটায় তাহলে উচ্চচাপ তৈরি হয়েছে, আর এই জায়গাটায় নিম্নচাপ তৈরি হয়েছে। তাহলে এই উচ্চচাপ ট্রেন যদি সত্যিই খুব জোরে যায়, তাহলে এই উচ্চচাপের বাতাস এই নিম্নচাপের দিকে যাবে, এবং তুই যদি এই নিম্নচাপের অংশে দাঁড়িয়ে থাকিস, তোকে ঠেলে ট্রেনের দিকে কিন্তু ফেলে দেবে, সেখানেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তাই তুই মানে তোর সাথে ট্রেনের অ্যাক্সিডেন্ট না হলেও তুই কিন্তু ঠেলে ট্রেনের দিকে চলে যেতে পারিস, যেখানেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওকে, এই জন্য বলা হয় যে দ্রুতগামী ট্রেনের কাছে কখনো দাঁড়াতে নেই। নেক্সট আমরা 4 নম্বর নেব। বায়ুপ্রবাহের সময় পতাকা ওড়ে, এটা আমরা দেখেছি। তো একই কথা, কি হবে না, পতাকা দুপাশে বায়ু বিভিন্ন গতিবেগে দিয়ে প্রবাহিত হবে, এবং বার্নৌলির উপপাদ্য অনুযায়ী পতাকার যে পাশে বাতাসের বেগ বেশি সে পাশে চাপ কম, যে পাশে বাতাসের বেগ কম সে পাশে চাপ বেশি। তাহলে সেই অনুযায়ী কী হবে না, একবার পতাকা যেদিকে ধর ডান দিকে চাপ বেশি হয়ে গেল, পতাকা বাঁ দিকে বেঁকে গেল, বাঁ দিকে চাপ বেশি হয়ে গেল, ডান দিকে বেঁকে গেল, তো মানে এদিক ওদিক করতে করতে থাকবে, যেটা আমরা বলি পতাকা পথ পথ করে উঠছে, যেটাকে ফ্ল্যাটারিং বলা হয় ইংরাজিতে। তো এই জন্যই কিন্তু বায়ু প্রবাহের সময় পতাকা উঠতে থাকে। ওকে, 5 নম্বর, সমুদ্রে চলমান দুটি জাহাজ কখনোই পরস্পর কাছাকাছি আসে না। সমুদ্রে যে জাহাজগুলো চলে, এরকম বড় বড় দুটো জাহাজ কখনোই কিন্তু পরস্পর কাছাকাছি আসে না, ঠিক আছে? কারণ দুটো জাহাজের মধ্যবর্তী যে অংশ, দুটো জাহাজ দুদিকে যাচ্ছে কি একই দিকে যাচ্ছে আমাদের জানার দরকার নেই, তার মধ্যবর্তী অংশের বেগ, জলের বেগ বেশি হবে, এবং জলের বেগ বেশি হওয়ার জন্য কি হবে, ধর দুটো জাহাজ যাচ্ছে, এই দুটো জাহাজ, তাহলে এই অংশে জলের বেগ বেশি, চাপ কম। বেগ বেশি হলে কি হয়, চাপ কম হয়। এইখানে চাপ তো বেশি, এখানেও তো চাপ বেশি, তাহলে কি করবে, এদিক থেকে এই চাপ ঠেলা মারবে, এদিক থেকে এই চাপ ঠেলা মারবে, এবং জাহাজ দুটোকে আরো কাছাকাছি নিয়ে আসবে, যার ফলে কিন্তু জাহাজ দুটো দুর্ঘটনায় পড়তে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। মানে জাহাজ দুটো যদি একটা, সেই জন্য জাহাজেরা দেখবি যখন স্টিমারগুলো বা লঞ্চগুলো পারাপার করে নদীকে, তখন দেখবি একটা বিভৎস পরিমাণে দূরত্ব রেখে, একজন যদি ডান দিক থেকে যাওয়ার চেষ্টা করে, আমাদের যে কোনো গঙ্গার যে কোনো অনেক তো ফেরি পারাপার আছে, ফেরি পারাপারগুলোতে গেলে তোরা দেখতে পাবি যে যখন স্টিমারগুলো যায়, ওদের নিয়মই আছে যে এঘাট থেকে যখন স্টিমার ছাড়বে তখন সেটা একদম ডান দিক থেকে চেপে যাবে, অন্য দিক থেকে যে স্টিমারটা যাবে সেটা বাঁ দিক থেকে যাবে, কখনোই কিন্তু কাছাকাছি আসে না। এই কারণের জন্য কাছাকাছি আসে না, কারণ কাছাকাছি আসলে বার্নৌলির সূত্র অনুযায়ী তাদের মধ্যবর্তী অংশের চাপ কমে যাবে, দুপাশের চাপ বেড়ে যাবে, এবং সেই চাপের জন্য কিন্তু তারা আরও কাছাকাছি চলে আসবে, যার ফলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওকে, নেক্সট আমরা আরেকটা পড়ব, 6 নম্বর, রাস্তায় বোমা ফাটালে জানলার কাঁচের ভাঙা টুকরো
টুকরো রাস্তায় ছড়িয়ে পড়ে, রাস্তায় ছড়িয়ে পড়ে, ঘরের ভিতরে আসে না। খুব ভালো এক্সাম্পল, কিন্তু ঘরের ভিতরে আসে না। যে রাস্তায় কোনো একটা বোমা ফাটালো, তাহলে সেই বোমা বিস্ফোরণের ধরুন রাস্তার পাশে যে জানলাটা আছে, কাঁচের জানলা, সেই জানলায় সংলগ্ন যে বায়ু, সেখানে তীব্র গতিবেগ সৃষ্টি হবে। তীব্র গতিবেগ সৃষ্টি হওয়া মানে সেখানে চাপ কমে যাবে। ঘরের ভিতরে বায়ু স্থির, তুলনামূলক চাপ বেশি, তাহলে বিস্ফোরণের জন্য যে আঘাত হলো জানলায়, সেই কাঁচের টুকরো ভেঙে গেলে যেহেতু ভিতরে বেশি চাপ বাইরে কম চাপ, সেই কাঁচের টুকরো কিন্তু বাইরেই পড়বে, কখনো ভিতরে পড়বে না। তাই রাস্তায় যদি বোমা বিস্ফোরণ হয়, তার জন্যে জানলার কাঁচ যদি ভেঙে যায়, সেই কাঁচের টুকরো কিন্তু বাইরেই পড়বে, কখনো সেই কাঁচের টুকরো ঘরের ভিতরে কিন্তু পড়বে না। ওকে, দেখ বোঝা গেল কিনা? তো আমরা মোটামুটি বার্নৌলি উপপাদ্যটা বুঝলাম পুরোটাই। আমাদের এই চ্যাপ্টারে আর একটা মাত্র পার্ট বাকি আছে মোস্ট প্রবলি। এক সেকেন্ড আমি একটু দেখে দিই। হ্যাঁ, আর একটা মাত্র পার্টই বাকি আছে, সেটা হলো স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাস পরের মঙ্গলবার আমি নেব, টাইম বলে দেবো, সেদিন আমরা স্থিতিস্থাপকতাটা পড়বো। ঠিক আছে, তো যদি আজকে যেগুলো বোঝালাম, আর এই 6টা প্রশ্নের উত্তর কিন্তু লিখে আমাকে মঙ্গলবারের আগে পাঠাবি। তো যেগুলো বোঝালাম সেগুলো থেকে যদি কোনো প্রবলেম থাকে এবার বল।